পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি WBH এর টেস্ট পেপারে 4 নম্বর পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এই কোশ্চেন সেটটা সলিউশন করব। যারা আগের পেজগুলো সলিউশন দেখনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আগের ভিডিওর পেজগুলো সলিউশন দেখে নিতে পারো। এখানে একের দাগের একের কোশ্চেনটা আছে, কোনো ব্যবসায়ে দিয়া ও রিয়ার মূলধনের অনুপাত 4:7। ওই ব্যবসায় 3300 টাকা লাভ হলে দিয়ার লভ্যাংশ হবে কত? এখানে দিয়া ও রিয়ার মূলধনের অনুপাত বলা আছে 4:7, তাহলে লিখব দিয়া ও রিয়ার মূলধনের অনুপাত সমান আছে 4:7। এবার বের করতে হবে কার? দিয়ার লভ্যাংশ। তাহলে দিয়ার আনুপাতিক ভাগ আর কত? একবারই বার করে নিতে পারি। দিয়ার লভ্যাংশ হবে কত? দিয়ার লভ্যাংশ হবে, দিয়ার আনুপাতিক ভাগ হলো 4/7 আর 4 11 ইন্টু কত লাভ হয়েছে? 3300 টাকা মোট লাভ হয়েছে। এবার কাটাকাটি করবো, 3 11 33 300, তাহলে 3 4 12, তাহলে 1200 টাকা পাবে দিয়া। তাহলে এখানে অ্যান্সার হবে কয়টা? অ্যান্সার হবে অপশন সি এরটা। এরপরে 2-এর দাগের কোশ্চেনটা আছে, এক্স ভ্যারিজাস 1/y হলে y = 1/x, এক্স ভ্যারিজাস 1/y। সি এরটা বলা হচ্ছে xy = অশূন্য ভেদ ধ্রুবক, আর ডি এরটা আছে xy = 1। তাহলে এখানে এক্স ভ্যারিজাস 1/y আছে। এবার আমরা জানি ভেদ তুললে কী হবে? একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, তাহলে k1 × 1/y। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x × y, ওয়াইটা দিয়ে গেলে গুণ হয়ে যাবে, = k1, যেখানে হচ্ছে k1টা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে কী হলো? xy = অশূন্য ভেদ ধ্রুবক হলো। আর এখানে অপশান কোনটা আছে? অপশান আছে সি এরটা, তাহলে অ্যান্সার হবে সি এরটা, xy = হবে অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে 3-এর কোশ্চেনটা আছে, এ বি ও সি ডি দুটি সমান্তরাল জ্যা, প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? আমি ধরলাম ও কেন্দ্রীয় একটা বৃত্ত, যার দুটো জ্যা হচ্ছে এইটা একটা, দুটো জ্যা সমান্তরাল বলা আছে। এবার দুজনেরই দৈর্ঘ্য সমান, তাহলে কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। একটা জ্যা আছে এ বি আর একটা আছে সি ডি। এবার ও বিন্দু থেকে এর উপর লম্ব টানলে জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, আবার এই ও বিন্দু থেকে এর উপর লম্ব টানলে জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। আর এখানে বলা আছে জ্যা দুটো প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি করে, তাহলে এ বিটা হবে 16, সিডিও হবে 16, তাহলে এই দিকটা হবে 8, এই দিকটা হবে 8, দুটো অর্ধেক অর্ধেক হয়ে যাবে। আর এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম দিলাম ই। আর বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বলা আছে? বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য এই ও বিটা ব্যাসার্ধ বলা আছে 10 সেমি। এবার কি করব? এই বি ও ই এই ত্রিভুজ থেকে এর মানটা বের করব। এবার লিখব কত? এখানে লিখে নেব যে এ বি সমান সিডি, দুটো জ্যারই দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি করে, তাহলে অতএব এ ই সমান ই বি, দুটো অর্ধেক অর্ধেক হয়ে যাবে, তাহলে 8 সেমি করে হবে, সেটা লিখলাম। এবার ত্রিভুজ বি ও ই থেকে পাই, এটা সমকোণী ত্রিভুজ থেকে কী পাবো? ও ই এর মানটা বার করব। ও ই সমান হবে √OB² - EB²। তাহলে ও বি মান কত? 10, তাহলে 10 স্কোয়ার, আর ইবি আছে 8, তাহলে 8 স্কোয়ার, তার মানে হবে 100 - 8 = 64, মানে হবে √36, আর √36 মানে হবে 6 সেমি। তাহলে ও থেকে ইয়ের দৈর্ঘ্য হলো 6 সেমি, তাহলে এটাও হবে 6 সেমি। তাহলে জ্যা দুটির মধ্যে দূরত্ব হবে 6 × 2 = 12, তাহলে লিখব অতএব জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব, জ্যা দুটির মধ্যে দূরত্ব হবে কত? দূরত্ব সমান হবে 2 × 6, মানে হবে 12 সেমি। এটাই হবে অ্যান্সার। তাহলে অপশান কয়েকটা হবে? অপশান হবে এ এরটা। এরপরে 4-এর দাগে কোশ্চেন আছে, tan সাড়ে 22 = √2 - 1 হলে cos 67/1/2 এর মান কত? এখানে দেওয়া আছে tan সাড়ে 22 ডিগ্রি সমান √2 - 1। এবার ট্যানটাকে ফিক্সড রাখলাম। এবার 22.5কে আমরা লিখতে পারি 90 - 67/1/2, মানে 67.5 সমান হচ্ছে √2 - 1, কারণ 90 থেকে 67 বাদ দিলে 22.5 আসবে। এবার আমরা জানি tan 90 - θ মানে হচ্ছে cot θ, cot 67/1/2 এত ডিগ্রি সমান হয়ে যাবে √2 - 1। আর বইয়ে বের করতে বলেছিল কার মান? cot 67/1/2, তাহলে এখানে অ্যান্সার হবে কয়টা? অ্যান্সার হবে √2 - 1, মানে অপশান বি এরটা। এরপরে 5-এর কোশ্চেনটা আছে, দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটির সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত?
এখানে দুটি ঘনকের বাহুটা আমি ধরে নেব। ধরি দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্য একটা ধরলাম A1, একটা ধরলাম A2। এবার শর্তে কি বলেছে? শর্তে বলেছে দুটি ঘনকের আয়তন অনুপাত। ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর কিউ, তাহলে A1 এর কিউ ইজ টু A2, তাহলে দুটো বাহুর কিউ মানে আয়তন হয়ে গেল। এই আয়তনটাই বলেছে 1:27। তাহলে কি করব? এটাকে আমরা লিখতে পারি A1/A2 বাই করে, আর কিউবটাকে দুজনের মাথায় দিয়ে দেবো। আর 1/27কে আমরা লিখতে পারি 1 এর কিউ মানে 1, আর 3 এর কিউ 27, তার মানে হবে 1 এর 3, তার মাথায় 3। এবার 3 উভয় পক্ষে কেটে দেবো, তাহলে পাওয়ার কেটে গেল। তাহলে A1/A2 সমান হলো কত? 1:3। এটা বাই লিখছি, যখন বাই লিখি তাহলে এখান থেকে বলা যাবে A1:A2 সমান হবে 1:3। এবার বের করতে হবে কি? এবার বের করতে হবে সমগ্র দলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এখানে ধরলাম A1 মানে হচ্ছে 1x, আর A2 সমান ধরলাম 3x, যেখানে একটা এক্সটা সাধারণ অনুপাত। এবার সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হয় 6a², তাহলে 6 × A1² ইজ টু 6 × A2²। 6 কেটে গেল। A1 মানে হচ্ছে 1x তার হোল স্কোয়ার ইজ টু A2 আছে 3x তার হোল স্কোয়ার, তাহলে এটা হবে 1x² ইজ টু 9x²। x² কেটে গেল, তাহলে 1:9, এটাই হবে অ্যান্সার। তাহলে এখানে অপশান কয়েকটা হবে? অপশান হয় সি এরটা, 1:9। এরপরে 6এর কোশ্চেন আছে 15-র পরিবর্তে কোনো সংখ্যা নিলে 9, 12, 15, 18, 20, 22 সংখ্যাগুলির যৌগিক গড় 1 বাড়বে। তাহলে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা গড় কত হয় বের করি। তাহলে গড় ইকুয়াল হবে 9 + 12 + 15 + 18 + 20 + 22/6। 6টা সংখ্যা আছে, তাহলে এদের গড় কত হবে? সবকটা যোগ করলে কত হবে? সবকটা যোগ করলে হবে 96/6। 6 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটি, 3 2 6, 3 3 9, 3 2 6, তাহলে 16 দুগুণে 32। তাহলে এদের সংখ্যাগুলো গড় হলো 16। তাহলে এতটা সংখ্যার মোট কত হবে? তাহলে মোট হবে 16 × 6, তার মানে 96 আসবে। এবার বলেছে গড়টা 1 বাড়বে, তাহলে গড় 1 বাড়লে কত হয়ে যাবে? গড় হয়ে যাবে 16 + 1 মানে 17 হয়ে যাবে। এবার এখানে বলেছে এই 15-র পরিবর্তে অন্য কোন সংখ্যা নিলে গড়টা 1 বেড়ে যাবে। তাহলে 15-র পরিবর্তে অন্য সংখ্যা নিলে গড়টা 1 বেড়ে 17 হয়ে গেল। তখন সংখ্যা 6টে থাকবে, তখন 6টি সংখ্যার মোট কত হবে? তখন 6টি সংখ্যার মোট হবে কত? 17 × 6, এটা হয়ে যাবে 102। তাহলে গড় তখন 15 নেওয়ার জন্য গড় ছিল 96, মোট ছিল 96, আর এখানে 15 পরিবর্তে অন্য সংখ্যাটা নিয়ে মোট হয়ে গেল 102। তাহলে মোট বাড়লো কত? তাহলে মোট বাড়লো হচ্ছে 102 - 96, তার মানে বাড়লো 6। তাহলে নিশ্চয়ই 15 পরিবর্তে কত নিয়েছে? 6 বেশি না হয়েছে, তাহলে সেই সংখ্যাটা কত হবে? অর্থাৎ নির্ণয় সংখ্যাটা হবে 15 তো ছিলই, তার সাথে 16 যোগ হয়ে 6 5 11 মানে 21। তার মানে 15-র পরিবর্তে 21 সংখ্যাটা নেওয়ার ফলে গড় 1 বেড়ে গিয়েছে। তাহলে এখানে অ্যান্সার হবে কয়টা? অ্যান্সার হবে অপশান ডি এরটা। এরপরে 2-এর দাগে শূন্যস্থান পূরণের 1-এর কোশ্চেনটা আছে বার্ষিক 5% হার সুদে কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে 820 টাকা। আমি এখানে আসলটা ধরে নেব। ধরি আসল সমান হচ্ছে পি টাকা। সুদের হার বলাই আছে, সুদের হার আর সমান 5%। সময়টা বলা আছে কত? সময় এন সমান বলা আছে 2 বছর, আর সুদটা বলা আছে 820 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্র কি? তাহলে চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে P × 1 + R/100⁴ সেখান থেকে আসলটা বাদ দিলে হবে চক্রবৃদ্ধি সুদ। এইটা সমানই বলা আছে 820 টাকা। এবার মানগুলো সব বসিয়ে দেবো। P × 1 + R মানে হচ্ছে 5%, 5/100⁴ এর মানে হচ্ছে 2 - P = 820। এবার 5 × 5, 5 × 20, 100। এই দুটো থেকে P কমন নিলাম, তাহলে পড়ে থাকবে 1 + 1/20, তার মাথায় 2 - 1 = 820। পিটা কমন নিচ্ছি বলে 1 হয়ে গেল, তাহলে P × এটা হয়ে যাবে 20, আর উপরটা হয়ে যাবে 21, তার হোল স্কোয়ার -1 = হয়ে যাবে 820। তাহলে P × কত হবে? এটা হবে 21 হয় 441/20 20 400 -1 = হবে 820।
তাহলে পি ইকুয়াল টু হবে কত, পি ইন্টু হবে 400 বাদলে 41/400 ইকুয়াল টু 820। তাহলে পি সমান হবে কত, 820 ইন্টু 400/41। এবার 41 আগে 41 দুগুণে 82, তাহলে 20, তাহলে 4 দুগুণে 8 মানে 8,000 টাকা। তাহলে আসল বেরিয়ে 8,000 টাকা। তাহলে এখানে অ্যান্সার হবে কয়েকটা, অ্যান্সার হবে তাহলে শূন্যস্থানে বসবে 8,000 টাকা। এরপরে 2 কোশ্চেন আছে, √3 - 5 এর অনুবন্ধী করণী ড্যাশ। এখানে সংখ্যাটা আছে √3 - 5 এর অনুবন্ধী করণী কী হবে, অনুবন্ধী করণী সবসময়ের জন্য রুট যেটা থাকে তার আগে সাইনটা চেঞ্জ হবে। তাহলে এটা হবে -√3 - 5। কেউ ভুল করে এটা √3 + 5 করে দেবে, কিন্তু এটা হবে না। সবসময় রুটের আগে যেটা থাকে তার সাইন চেঞ্জ করতে হবে, এটা হবে অনুবন্ধী করণী। এরপরে 3 কোশ্চেনটা আছে, বৃত্তস্থ চতুর্ভুজে যে কোনো অন্তস্থ কোণের মান 180 থেকে সবসময় কম হবে। কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, অর্থাৎ এই কোণটার যোগফল 180 হবে অথবা এই কোণটার যোগফল 180 হবে। তাহলে যে কোনো একটা অন্তস্থ কোণ দুটোর যোগফল 180 হবে। একটা এ কোণ আর সি কোণ, দুটো কোণের যোগফল হচ্ছে 180। তাহলে ইন্ডিভিজুয়াল একটার মান কোনোদিন 180 হতে পারে না, দুটো যোগ করলে তো 180 হবে। তাহলে যে কোনো একটা অন্তস্থ কোণ 180 অপেক্ষা কম হবে, কারণ দুটো যোগ করলে 180 হয়। তাহলে একটা কী করে 180 হতে পারে, তাহলে 180 অপেক্ষা কম হবে। তাহলে এখানে শূন্যস্থানে বসবে কম। এরপরে 4 কোশ্চেন আছে, জ্যামিতিক কোণের সর্বনিম্ন আর সর্বাধিক পরিমাপ হলো কত। সর্বনিম্ন হয় 0 আর সর্বাধিক হয় 360 ডিগ্রি। তাহলে প্রথম শূন্যস্থানে বসবে 0 ডিগ্রি আর দ্বিতীয় শূন্যস্থানে বসবে 360 ডিগ্রি। এরপরে 5এরটা আছে, একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল S ও ব্যাসার্ধের দৈর্ঘ্য 1/√π একক হলে S এর মান কত। এখানে অর্ধগোলকের ব্যাসার্ধ কত বলেছে, অর্ধগোলকের ব্যাসার্ধ R সমান বলা আছে 1/√π। তাহলে এবার অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এটাকে ওরা S নাম দিয়েছে। তাহলে S ইকুয়াল হবে কত, সমগ্রতলের ক্ষেত্রফল কি হয় 3πr² হয়ে যায়। কেন, কারণ এটা অর্ধগোলকের সমগ্রতলটা উপরের এই বৃত্তাকার অংশটা প্লাস নিচের এইটা। তাহলে নিচের এইটা হয় 4πr² অর্ধেক, তার মানে 2πr², আর এই উপরে এইটা হয় πr²। বৃত্তের ক্ষেত্রফল দুটো যোগ করলে হবে 3πr²। এবার মানগুলো বসিয়ে দেবো, 3 × π × r², আর মানে হচ্ছে 1/√π তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 3π × 1/π। তার মানে কেটে গেলে কত, সমান 3 হবে। তাহলে এখানে শূন্যস্থানে বসবে কত, 3 বর্গ একক, এটাই হবে অ্যান্সার। এরপরে 6 কোশ্চেন আছে, সামেশন xi/n = x বার হলে সামেশন xi - a/n এর মান কত। এখানে 6 কোশ্চেনটা আছে, সামেশন xi/n এর মান বলা আছে x বার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সামেশন xi সমান কী হবে, এটা কোনাকুনি গুণ করলে হবে n × x বার। এটা পরবর্তীকালে কাজে লাগবে। এবার আমাকে বের করতে হবে সামেশন xi - a/n এর মান। তাহলে এখানে কি করব, এটাকে আমি সামেশনটাকে ভেঙে দেবো। তাহলে উপরটা হবে সামেশন xi - সামেশন a/n। এবার সামেশন xi মানটা এখান থেকে বসে আছি কত, n × x বার, আর সামেশন এটা কতবার যোগ, এটা n বার যোগ। তাহলে এটা যদি এরকম করে যদি n বার যোগ হয় তাহলে কী হবে, a × n হবে বা n × a হবে /n। তাহলে উপর থেকে আমি এখানে কী করবো, n কমন নেবো। তাহলে x বার - a/n, n উপর নিচে কেটে গেল, তার মানে হয়ে গেল x বার - a। এটাই হবে অ্যান্সার। তাহলে শূন্যস্থানে বসবে x বার - a। এরপরে 3 দাগে সত্য মিথ্যার একের অঙ্কটা আছে, আসল ও সুদের পরিমাণ স্থির থাকলে বার্ষিক সরল সুদের হার সময়ের সমানুপাতিক। এটা হবে মিথ্যা, কারণ যদি আসল ও সুদের পরিমাণটা যদি ফিক্স থাকে, আমি ধরলাম p টাকা আসল লাগিয়ে i টাকা সুদ পেয়েছি, তাহলে সুদটা যদি একই পেতে হয় তাহলে সুদের হারের সাথে সময়ের ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। কারণ সুদের হার যদি বেশি হয় তাহলে অল্প সময়ের মধ্যে কি করতে পারবো, ওই পরিমাণ সুদটা পেয়ে যেতে পারি। আর সুদের হার যদি কম হয় তাহলে সময়টা বেশি লাগবে সেই পরিমাণ সুদ পেতে গেলে। তাই এটা কি হবে, এটা সবসময়ের জন্য সুদের হার আর সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, কারণ এখানে আসল ও সুদের পরিমাণটা ফিক্সড আছে। এরপরে 2 কোশ্চেনটা আছে, a² + a + 1 = 0 হলে a⁴ = a হবে, সত্য না মিথ্যা। এখানে দেওয়া আছে কি a² + a + 1 = 0। এবার আমি উভয় পক্ষকে a - 1 দিয়ে গুণ করব, কারণ যাতে সূত্রটা আসে।
তাহলে 0 ইন্টু এ মাইনাস 1 ইন্টু 0, তাহলে উভয় পক্ষে গুণ করলাম, মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে এইটা সূত্র হয়ে যাবে কি, এইটা সূত্র হবে এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এটা হবে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আর ডান দিকটা 0-এর সাথে যাই গুণ করি 0 হবে। তাহলে এখান থেকে বলতে পারি এ কিউব সমান হচ্ছে 1, 1টা দিয়ে পাঠালে প্লাস হয়ে যাবে, তাহলে এ কিউব সমান 1 হয়ে গেল। এবার দেখাতে বলেছে এ টু দি পাওয়ার 4 এর মান কত। এ টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি এ কিউব ইন্টু এ, এবার এ কিউব মান আমরা 1 পেয়েছি ইন্টু এ, তার মানে হয়ে গেল এ। তাহলে কী পেলাম, এ টু দি পাওয়ার 4 সমান এ হয়ে গেল। তাহলে এটা কী হবে, এটা হবে সত্য। এরপরে 3-এরটা আছে কোনো নির্দিষ্ট বৃত্তচাপ দ্বারা অসংখ্য বৃত্তস্থ কোণ অঙ্কন করা যায়, এটা হবে সত্য। তাহলে এটা হলো সত্য, কেননা একটা বৃত্তের আমি ধরলাম এইটুকু বৃত্তচাপের মধ্যে যে কোনো কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত হবে, বৃত্তস্থ কোণের পরিমাণ হবে অসংখ্য। এখানে যত বিন্দুগুলো আলাদা নেব তত কী হবে, এখানে বৃত্তস্থ কোণ তৈরি হবে এই কোণগুলো। তাই যে কোনো একটা বৃত্তচাপের দ্বারা অসংখ্য বৃত্তস্থ কোণ অঙ্কন করা যায়, তাই এটা হলো সত্য। এখানে বের করতে হবে 9 কোসেক স্কোয়ার থিটা প্লাস 4 সেক স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান। আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কোসেক স্কোয়ার থিটা হয়ে যাবে 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 পড়েছিলাম, তাহলে এখান থেকে সেক স্কোয়ার থিটা সমান হবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এই দুটোকে আমরা চেঞ্জ করে নেবো। তাহলে 9 ইন্টু কোসেককে আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা। একই রকমভাবে 4 ইন্টু সেক স্কোয়ারকে লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 9 একে 9 প্লাস 9 কট স্কোয়ার থিটা প্লাস 4 একে 4 প্লাস 4 ট্যান স্কোয়ার থিটা। এবার 9 আর 4কে এক কাজে করবো, 9 আর 4 13 প্লাস 9 কট স্কোয়ার থিটা প্লাস 4 ট্যান স্কোয়ার থিটা। এবার এই দুটোকে আমরা এম গ্রেটার দেন ইকুয়াল টু জিএম লাগাবো। আমরা জানি কি এম গ্রেটার দেন ইকুয়াল টু জিএম, মানে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু জিওমেট্রিক মিন। তাহলে দুটো সংখ্যা আছে কত, একটা আছে 9 কট স্কোয়ার থিটা, আরটা আছে 4 ট্যান স্কোয়ার থিটা। এই দুটোর এম মানে কি, দুটো যোগফল বাই 2, আর জিএম মানে কি, এই দুটোর গুণফল রুট ওভার এই দুটো গুণফল। তাহলে 9 ইন্টু কট স্কোয়ার থিটা ইন্টু 4 ট্যান স্কোয়ার থিটা। তাহলে এম গ্রেটার দেন ইকুয়াল টু জিএম হয়ে গেল। তাহলে এখানে 9 কট স্কোয়ার থিটা প্লাস 4 ট্যান স্কোয়ার থিটা বাই 2 গ্রেটার দেন ইকুয়াল, এটা হয়ে যাবে কেন, 9-এর জন্য 3 বেরিয়ে আসবে, 4-এর জন্য 2 বেরিয়ে আসবে, আর কট ইন্টু ট্যান সবসময় 1 হয়ে যায়, তাহলে 3 2 6 হয়ে গেল। এবার 9 কট স্কোয়ার থিটা প্লাস 4 ট্যান স্কোয়ার থিটা যোগ ফলে মানটা কী হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 3 2 6, আবার এই 2টা চলে যাবে, 6 2 12। তার মানে এর মানটা কী হচ্ছে, গ্রেটার দেন ইকুয়াল টু 12, 12 বা 12 থেকে বেশি, তাহলে সব থেকে কম হয়েছে 12, তাহলে এর মানটা হবে সর্বনিম্ন মান হবে 12। তাহলে লিখবো অর্থাৎ সর্বনিম্ন মান হবে এখানে 13 আছে, আর এইটার জন্য পেলাম 12, তাহলে কত হবে 25, এটা মান হবে সর্বনিম্ন মান হবে 25। তাহলে এখানে অ্যান্সার কী হবে, এটা বলেছে 12, তাহলে এটা হবে মিথ্যা, অ্যান্সার হবে মিথ্যা। এরপরে 5-এর কোশ্চেন আছে একই ভূমির ব্যাসার্ধ ও একই উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কু একটি চোঙের মধ্যে শঙ্কুর আয়তন চোঙের আয়তনের অর্ধেক হয়। তাহলে ক্যালকুলেশন করে দেখি। এখানে বলা আছে ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা এক, ধরি ব্যাসার্ধ হচ্ছে আর, দুজনেরই সেম বলেছে, আর উচ্চতা ধরলাম এইচ। এবার কার বের করতে হবে, শঙ্কু আর চোঙ, তাহলে চোঙের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ, আর শঙ্কুর আয়তন হবে কত, শঙ্কুর আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমরা জানি কি শঙ্কুর আয়তন চোঙের আয়তনে কি হয়, 3/1 হয়, কিন্তু এখানে বলা আছে অর্ধেক, তাহলে এটা হবে মিথ্যা। এরপরে 6-এর কোশ্চেনটা আছে 3 14 18 20 5 তথ্যের মধ্যমা হচ্ছে 18। তাহলে প্রথমেই রাশিগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেবো। তাহলে প্রথম হবে 3, তারপর হবে 5, তারপরে 14, তারপরে 18, তারপরে 20। তাহলে এদের মধ্যমা কত হচ্ছে, মধ্যমা হচ্ছে 14টা, কিন্তু দেওয়া আছে 20, তাহলে মধ্যমা 20 দেওয়া আছে মানে মিথ্যা, তাহলে এটা হবে মিথ্যা, মধ্যমা 14 থাকলে সঠিক হতো। এরপরে 4-এর দাগের 1-এর কোশ্চেনটা আছে বার্ষিক সুদ ও আসলের, এরপরে 4-এর দাগের 1-এর কোশ্চেনটা আছে বার্ষিক সুদ আসলের 1/16 হলে 8 মাসে 690 টাকা সুদ কত হবে। এখানে বলা আছে যে বার্ষিক সুদটা আসলের 1/16, তাহলে বার্ষিক মানে 1 বছরের সুদ আসলে 1/16% হয়ে যায়, তাহলে এই শর্ত থেকেই সুদের হারটা বেরিয়ে যাবে। তাহলে আমি প্রথমেই ধরি আসল সমান পি টাকা, আর সুদের হার ধরলাম R%।
আর এখানে সময়টা বলা আছে বার্ষিক মানে 1 বছর, আর সুদটা বলা আছে আসলের 1/16, তাহলে 1/16 ইন্টু পি, তার মানে হবে p/16। এবার আমরা জানি আই সমান পি আর t/100, তাহলে এখান থেকে আয়ের মানটা কত বসিয়ে দেবো, সুদের পরিমাণ হবে p/16, পি এর জায়গায় আসল পি বসে গেল, আর এর মানটা জানি না, টি এর মানটা হচ্ছে 1 বছর বাই 100, পি উভয় পক্ষে কেটে গেল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আর ইকুয়াল টু হবে 100/16, 4 4 16, 4 25, 100 মান হবে 25/4%। সুদের হারটা এখান থেকে পেয়ে গেলাম। এবার কি বলেছে যে 8 মাসে 690 টাকা সুদ কত হবে। এবার বলতে লিখবো যে এখন আসল কত, এখন আসল হচ্ছে 690 টাকা। সুদের হারটা পেয়েই গেছে, এখানে সুদের হার বলেছে কত 25/4%। এখানে ক্যালকুলেশন করলাম। সময়টা কত, সময় টি সমান বলেছে এখানে 8 মাস, তাহলে 8 মাসকে বছরে কনভার্ট করলে 12 দিয়ে ভাগ হবে, তাহলে 8/12 বছর, তখন হবে 4 2 8, 4 3 12, মানে হচ্ছে 2/3 বছর। এবার বসাবো অর্থাৎ সুদটা কত, তাহলে আই সমান পি আর t/100, তাহলে আয়ের মানটাই বের করতে হবে। পি এর মান বসিয়ে দিলাম 690 টাকা, সুদের হার হবে কত 25/4%, আর টি টাইম হচ্ছে 2/3 বছর বাই 100, একটা শূন্য কেটে দিলাম। তাহলে আই ইকুয়াল টু কত হবে 69 ইন্টু 25 ইন্টু 2/4টাকে নামিয়ে দিলাম, 3টাকেও নামিয়ে দিলাম, 10টাকে নামিয়ে দিলাম, 10টা নিচেই ছিল। এবার 5 দিয়ে কাটবো, 5 5 25, 5 2 10, উপর নিচে 2 2 কেটে গেল। এবার কাটবো 3 দিয়ে, তাহলে 3 2 6, 3 3 9, তার মানে হবে 23/4। উপরে একটা 5 গুণ আছে, 5টাও করতে হবে, তাহলে গুণ করি, 5 3 15, হাত তাহলে 1 5 2 10 একে 11, 115/4 এত টাকা। 115/4 মানে এটা ভাগ করলে কত বেরোবে, ভাগ করলে বেরোবে 28.75 টাকা। এটাই হবে অ্যান্সার। তাহলে এবার কনক্লুশনটা লিখে দেবো, অথবা সুদ হবে কত, সুদ হবে 28.75 টাকা। এটাই হলে ফুলফিল অ্যান্সার। এরপরে 2 এর কোশ্চেন আছে, বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করো। তাহলে আমি এখানে প্রথমেই আসলটা ধরে নেব, তাহলে লিখব ধরি আসল সমান পি টাকা, আসল সমান পি টাকা। সুদের হার কত পার্সেন্ট বলা আছে, সুদের হার বলা আছে 5%। সময় কত, সময় এন, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এন লিখতে হয়, সময় আছে 2 বছর। এবার বের করতে হবে যে চক্রবৃদ্ধি সুদটা কত, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে, তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান হবে কত, পি ইন্টু 1 প্লাস r/100 মাইনাস পি। আসলটা বিয়োগ করতে হবে, সুদ বেরোবে, আর শর্তানুসারে এইটা সমানই হয়ে যাবে কত 615 টাকা। তাহলে লিখব শর্তে পি ইন্টু 1 প্লাস r/100 মাইনাস পি ইকুয়াল টু হবে 615 টাকা। এবার পি মানটাই বাইর করতে হবে, এর মানগুলো বসিয়ে দিই। আর এর মান কত 5%, 5/100, এনের মান হচ্ছে 2 বসিয়ে দিলাম ইকুয়াল টু 615। এখান থেকে পি কমন নিলাম, তাহলে হবে কত 1 প্লাস, এটা কেটে দিই, 5 একে 5, 5 20 100, তার মানে 1/20, তার মাথায় 2 মাইনাস 1, যেহেতু পি কমন নিয়ে নিয়েছি তাহলে 615। তাহলে পি ইন্টু এটাকে ক্যালকুলেশন করব, 20 লসক হবে, 20 প্লাস 1 মানে 21, তার হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 615। তাহলে পি ইন্টু এটা হবে 21 21 441 বাই 20 20 400 মাইনাস 1 ইকুয়াল টু হবে 615। তাহলে পি ইন্টু এটা হবে কত 400, 441 থেকে 400 বাদ দিলে হবে 41 ইকুয়াল টু হবে 615। তাহলে পি ইকুয়াল টু কত হবে, তাহলে অর্থাৎ পি ইকুয়াল টু হবে কত 615 ইন্টু 400টা উপরে চলে যাবে, 41 নিচে, 41 15 গুণ করলে 615 কেটে গেল। তাহলে পি ইকুয়াল টু হবে কত 400 ইন্টু 15, তাহলে 4 পনেরো 60, তারপর দুটো শূন্য মানে 6000 টাকা। তাহলে আসলটা নির্ণয় করতে বলেছিল, তাহলে অর্থাৎ আসল হবে কত, অর্থাৎ আসল হবে 6000 টাকা। এটাই হলো অ্যান্সার। এরপরে 3 কোশ্চেন আছে, যদি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু a ইন্টু এক্স মাইনাস পি তা হোল স্কোয়ার হয়, তবে এ বি সি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এখানে দেওয়া আছে ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু আছে a ইন্টু এক্স মাইনাস পি তার হোল স্কোয়ার। বাঁ দিকটা ফিক্স রাখলাম, x² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু a ইন্টু
এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু পি প্লাস পি স্কোয়ার, তাহলে এটা গুণ করে দেবে এক্স স্কোয়ার মাইনাস 2ax ইন্টু পি মাইনাস এ পি স্কোয়ার, সরি প্লাস এ পি স্কোয়ার হবে। আর বাঁ দিকটা আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, তাহলে বাঁ দিকটা ফিক্স রাখলাম এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 2a ইন্টু এক্স প্লাস এ পি স্কোয়ার। এবার যদি উভয় পক্ষে তুলনা করি, এর জায়গায় এ আছে, বি এর জায়গায় এইটা আছে, আর সি এর জায়গায় আছে এইটা। এবার লিখব তুলনা করে পাই, তুলনা করে পাই, তুলনা করলে হবে বি ইকুয়াল টু হবে মাইনাস 2a, এটা হচ্ছে এক্সের সহগ, এটা হচ্ছে এক্সের সহগ, আর সি কনস্ট্যান্টটা হবে এ পি স্কোয়ারের সাথে সমান। তাহলে এখান থেকে আমি পি এর মানটা বের করে নেবো, দুটো জিনিস পেয়েছি, তাহলে এখান থেকে পি স্কোয়ার ইকুয়াল টু হবে কত, সি বাই এ। তাহলে পি ইকুয়াল টু হলো √/, সি বাই এ। এটা করলে একটু জটিল হবে, আমি এই বাঁ দিকে যেটা আছে এখান থেকে আমি এর মানটা বার করে নিই। এর মানটা হবে কত, তাহলে 2a ইকুয়াল টু হবে মাইনাস বি, উল্টে নিলাম, তাহলে এ ইকুয়াল টু হবে মাইনাস বি বাই, এখান থেকে পি এর মানটা বার করে নিই, তাহলে পি ইকুয়াল টু হবে কত, মাইনাস বি বাই 2a। এবার এই পি এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে পি ইকুয়াল টু মাইনাস বি বাই 2a বসিয়ে পাই। কোথায় বসাবো, এই সমীকরণটাকে, এটা আমি নাম দিলাম, এটাকে দিলাম 1 নম্বর, এটাকে দিলাম 2 নম্বর। তাহলে লিখব 2 নম্বর সমীকরণে, 2 নম্বর সমীকরণে পি ইকুয়াল টু বসিয়ে পাই। তাহলে এখানে ছিল কত, সি ইকুয়াল টু এ পি স্কোয়ার, তাহলে সিটা থাকলো এ ইন্টু পি স্কোয়ার, মানে এটা হয়ে যাবে হোল স্কোয়ার মাইনাস বি বাই 2a তার হোল স্কোয়ার। তার মানে এখানে হয়ে যাবে সি ইকুয়াল টু এ ইন্টু বি স্কোয়ার বাই 4a স্কোয়ার, একটাই কেটে গেল, তার মানে হলো কত, বি স্কোয়ার বাই 4a। তাহলে কোনাকুনি গুণ করলে কী হবে, বি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 4ac। এটাই হবে নির্ণীয় এ বি সি এর মধ্যে সম্পর্ক। তাহলে এটাই হলো অ্যান্সার। এরপরে 4 কোশ্চেন আছে, এক্স ভ্যারিজাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিজাস জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা লিখব, দেওয়া আছে একটা দেওয়া আছে এক্স ভ্যারিজাস ওয়াই জেড, আর একটা দেওয়া আছে ওয়াই ভ্যারিজাস জেড এক্স। এবার ভ্যারিজাস তুললে কী হবে, ইকুয়াল করবো একটা কনস্ট্যান্ট k1 দিয়ে গুণ করলাম, k1 ইন্টু ওয়াই জেড। আবার এখান থেকে ওয়াই ইকুয়াল টু হবে k2 ইন্টু জেড এক্স। এবার এখানে ধরে নেব k1 আর k2 দুটি হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখতেই হবে ভেদ ধ্রুবক, না হলে 1 নম্বর কেটে নেবে। k1 k2 অশূন্য ভেদ ধ্রুবক হয়ে গেল। এবার এখান থেকে ওয়াইয়ের মানটা 1 নম্বরে বসিয়ে দেবো, এটা দিলাম 1 নম্বর সমীকরণ, এটা লিখলাম 2 নম্বর সমীকরণ। এবার লিখব 1 ও 2 হতে পাই, তার মানে 2 নম্বর সমীকরণে ওয়াই মানটা 1 নম্বরে বসিয়ে দেবো। তাহলে এক্স ইকুয়াল টু হবে k1 ইন্টু ওয়াই, ওয়াইয়ের মান পেয়েছি কত, k2 ইন্টু জেড এক্স, ওয়াইয়ের মান বসলো, তারপরে কী আছে, জেড আছে। এবার এক্স ইকুয়াল টু কত হবে, k1 ইন্টু k2 ইন্টু জেড স্কোয়ার হয়ে গেল, আর একটা এক্স এক্সট্রা পড়ে আছে, উভয় পক্ষে এক্স কেটে দিলাম, তাহলে কী পেলাম, তাহলে 1 ইকুয়াল টু হলো k1 ইন্টু k2 ইন্টু জেড স্কোয়ার। তাহলে এখান থেকে বলা যায় যে ঘুরিয়ে নিই, তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু হবে 1/k1 ইন্টু k2। এবার k1 আর k2 দুটি ধ্রুবক, তাকে গুণ করে 1/, করলে সেটা একটা নতুন ধ্রুবক চলে আসবে, তাহলে জেড স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 1/k, একটা নতুন ধ্রুবক, যেখানে k সমান হচ্ছে 1/k1 ইন্টু k2। এবার জেড স্কোয়ার আছে, এটাকে যদি জেড করি তাহলে রুট হয়ে যাবে √1/k, এটাকে k3 ধরি, তাহলে এটা k3 হয়ে গেলো, আর 1/k3কে রুট করলে কী হবে, একটা নতুন কনস্ট্যান্ট k চলে আসবে। তাহলে জেড ইকুয়াল টু হলো একটা কনস্ট্যান্ট k, এটা মানে হলো ধ্রুবক। তাহলে কি প্রমাণিত হলো, জেড ইকুয়াল টু হলো একটি অশূন্য ধ্রুবক। তাহলে অতএব জেড একটি অশূন্য ধ্রুবক, এটাই প্রমাণ করতে পেরেছিল, তাহলে হয়ে গেল প্রমাণিত। এরপরে 5 কোশ্চেন আছে, এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র হচ্ছে ও এবং অ্যাঙ্গেল বিওসি 116 হলে অ্যাঙ্গেল বিএসি এর পরিমাপ কত। এখানে বলেছে এবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র হচ্ছে ও, তাহলে এটা অন্তবৃত্তের কেন্দ্র হবে, এইটা হবে ভিতরে বৃত্ত হবে। আমি ধরলাম, এবার দেওয়া আছে বিওসি, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত, 116 ডিগ্রি। এবার বার করতে হবে বিএসি এই কোণটা কত। এই অন্তকেন্দ্রের ক্ষেত্রে একটা সম্পর্ক আমরা জানি, যে আমরা জানি অ্যাঙ্গেল বিওসি এর মানটা হবে 90
প্লাস এই a/2 এই কোণটার অর্ধেক অ্যাঙ্গেল a/2 এটা সবসময়ের জন্য সত্য হয়। এবার বিওসির মানটা দেওয়া আছে কত 116 বসিয়ে দিলাম 90 প্লাস a/2 তাহলে এখানে যদি ঘুরিয়ে নিই তাহলে কত হবে 90 প্লাস অ্যাঙ্গেল a/2 সমান হয়ে যাবে 116 তাহলে a/2টাকে বাইরে রাখলাম তাহলে 116 মাইনাস 90 বিয়োগ করলে কত হবে বিয়োগ করলে হবে 6 9 আর ক 11 9 আর 2 11 তাহলে হলো 26 তাহলে a/2 সমান হলো 26 তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে এই অ্যাঙ্গেল হবে 26 দুগুণে 52 আর এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে অ্যাঙ্গেল বিএসি তাহলে অথবা অ্যাঙ্গেল বিএসি সমান হলো 52 ডিগ্রি অথবা অ্যান্সার হবে 52 ডিগ্রি। এরপরে 6 কোশ্চেন আছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত এ এর সঙ্গে সি বিন্দুতে মিলিত হয়েছে অ্যাঙ্গেল এস এবি 36 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ও এবি মান কত। এখানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত তার এবি হলো একটা জ্যা এবার বি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করা হয়েছে সেটা কী হয়েছে বর্ধিত এওকে সি বিন্দুতে ছেদ করেছে। এবার বলা আছে অ্যাঙ্গেল এসিবি এই অ্যাঙ্গেলটা বলা আছে 36 ডিগ্রি আর বলা আছে যে অ্যাঙ্গেল ও এবি এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। আমরা জানি বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবেই। তাহলে এখানে লিখব যে এখানে অ্যাঙ্গেল ও বিসি এই কোণটা হবে কত 90 ডিগ্রি কারণ বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত হয় তাহলে এটা 90 এটা 36 তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই বার করা যাবে কারণ এটা হচ্ছে ত্রিভুজ বিওসি এর তাহলে ত্রিভুজ বিওসি থেকে পাই কি পাবো তাহলে অ্যাঙ্গেল বিওসি সমান হবে 180 মাইনাস 90 প্লাস 36 তাহলে 180 থেকে এই দুটো যোগফল বাদ দিলে কত হবে 126 বাদ দিয়ে দেবো তাহলে সেটা হবে 54 ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম 54। তাহলে এবার এই অ্যাঙ্গেলে যদি 54 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে অথবা অ্যাঙ্গেল এওবি সমান হবে 180 মাইনাস 54 তার মানে এই 126টাই চলে আসবে 126 ডিগ্রি। এবার এওবি ত্রিভুজে এই বাহু আর এই বাহু সমান কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে লিখব ত্রিভুজ এওবি এর ও এর সমান ওবি দুটো বাহু সমান তাহলে অথবা অ্যাঙ্গেল ও এ বি ইকুয়াল টু হবে অ্যাঙ্গেল ও বি এ সমান ধরে নিলাম এক্স ডিগ্রি। তাহলে এই দুটো অ্যাঙ্গেলে আমি এক্স ধরে নিলাম তাহলে এটা এক্স তাহলে এই তিনটে যোগফল হবে 180 হবে অথবা এক্স প্লাস 126 ইকুয়াল টু হবে 180 তাহলে 2x ইকুয়াল টু হবে 180 মাইনাস 126 তাহলে এটা বিয়োগ করলে কত হবে 180 মাইনাস 126 করলে এটা হবে 54 তাহলে x ইকুয়াল টু হবে 54/2 তার মানে 27 দুগুণে 54 তাহলে x ইকুয়াল টু হবে 27 ডিগ্রি আর এক্সটা মানে নিতে চাই অ্যাঙ্গেলটা অতএব লিখে দেবো অ্যাঙ্গেল ও এ বি সমান হলো 27 ডিগ্রি এটাই হবে অ্যান্সার। এরপরে 7 কোশ্চেনটা আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তর শলাকায় এবিএসিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে এবং এপি বাই পিবি সমান 2/3 যদি এসি সমান 21 সেমি হয় তবে এ কিউর দৈর্ঘ্য কত। এখানে বলা আছে এবিসি ত্রিভুজের বিসির সঙ্গে সমান্তর করলে একটা পি কিউ সরলাকা হয়েছে যেটাকে এবিকে পি আর এসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার এখানে দেওয়া আছে কি এপি বাই পিবি সমান আছে কত 2/3 এবার আমাকে বের করতে হবে আর দেওয়া আছে এসি টোটাল এসিতে দেওয়া আছে 21 সেমি এবং এসি সমান দেওয়া আছে 21 সেমি আমাকে বার করতে হবে এ কিউ দৈর্ঘ্য কত এইটা কত বের করতে হবে। এখানে এই বাইটা দেওয়া আছে তাহলে আমি এখান থেকে আমরা লিখতে পারি এপি ইস টু পিবি সমান হচ্ছে 2:3 তাহলে আমি এখানে ধরি এপি সমান হচ্ছে 2x যেখানে এক্সটা সাধারণ অনুপাত আর পিবি সমান ধরলাম 3x তাহলে এপি আর পিবি দুটোই পেয়ে গেলাম। এবার অথবা এ বিটা বের করবে এখানে এ বি কী হবে এপি প্লাস পিবি তার মানে হচ্ছে 2x প্লাস 3x যোগ হয়ে যায় তার মানে হয়ে যাবে 5x। এবার আমরা থ্যালাসের উপাদ্যতে কী পড়েছিলাম যে এ বি বাই এপি সমান হয়ে যাবে এসি বাই এ কিউ। এবার লিখব থ্যালাসের উপপাদ্য থেকে পাই থ্যালাসের উপাদ্য কী বলেছিল যে এ বি টোটালটা বাই এপি সমান হয়ে যাবে এই দিকে টোটালটা এসি বাই এ কিউ
এবার এ বি মানটা বসিয়ে দেবো। এ বি সমান পেলাম 5x, এ পি সমান পেয়েছি কত 2x, এসি মান দেওয়া আছে 21, এ কিউটা বের করতে হবে। এক্সের উভয় পক্ষে কেটে গেল, তাহলে 5 ইন্টু এ কিউ কোনাকুনি গুণ করলাম সমান হবে 21 ইন্টু 2। তাহলে এ কিউ সমান কত হলো 21 দুগুণে 42/5। এবার 42কে 5 দিয়ে কাটারি করি, 5 8 40, 0.054 20, তাহলে হলো কত, এটা হবে 8.4 সেমি। তাহলে অতএব লিখবো কত, অতএব এ কিউ এর দৈর্ঘ্য, এ কিউ এর দৈর্ঘ্য হবে 8.4 সেমি। এটাই হবে অ্যান্সার। এরপরে 8 কোশ্চেনটা আছে, একটি ত্রিভুজে কোণগুলির পরিমাপের অনুপাত 6:8:10 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণদ্বয়ের বৃত্তীয় মান কত। এখানে কোণগুলির অনুপাত কত আছে, কোণগুলির অনুপাত সমান আছে 6:8:10। তাহলে আমি ধরে নেব কোণগুলো, ধরি কোণগুলি হলো একটা 6x, একটা 8x, একটা 10x। এবার আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এখন তিনটে যোগ করব, 6x + 8x + 10x = হবে 180। তাহলে হবে 18 18 6 14, মানে হবে 24x = হবে 180। তাহলে x = হবে 180/24। 6 দিয়ে কাটাকাটি করবো, 6 4 24, 6 3 18, 2 2 4, 2 15 30, তার মানে এক্সের মান হলো কত 15/2। এবার এক্সের মানটা এগুলোতে বসিয়ে দেবো। অতএব প্রথম কোণটা কত 6 ইন্টু এক্স, 6 ইন্টু 15/2, তার মানে হবে 2 3 6, তাহলে 3 15 45 ডিগ্রি। আর তৃতীয় কোণটা বার করতে বলেছে, মানে সবথেকে বড় তৃতীয় কোণটা হবে কত 10 ইন্টু এক্স, 10 ইন্টু 15/2, 2 5 10, তাহলে 5 15 75 ডিগ্রি। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম দুটিই বেরিয়ে গেল। বৃত্তীয় মানটা বার করতে হবে। অতএব বৃহত্তম কোণের বৃত্তীয় মান সমান হচ্ছে 75 ডিগ্রি। এটাকে চেঞ্জ করবো, 75 ইন্টু π/180। তাহলে 5 দিয়ে কাটি, 3 15, 5 36 হবে 180, 5 1 5, 5 15 75, তার মানে হবে 15 π/36 এত রেডিয়ান। আর ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় মান হবে কত 45 ডিগ্রি। 45 মানে আমরা জানি π/4 রেডিয়ান। এটাই হবে অ্যান্সার। এরপরে 9 কোশ্চেনটা আছে, sec 5 = cosec a + 36 এবং 5 ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এর মান নির্ণয় করো। এখানে দেওয়া আছে যে sec 5a = cosec a + 36 ডিগ্রি। এবার সেককে আমরা লিখতে পারি cosec 90 - θ, 90 - 5a হয়ে গেল cosec a + 36। তাহলে উভয় পক্ষে কোসেক আছে, তাহলে অ্যাঙ্গেল দুটো সমান হবে। অতএব 90 - 5a = হবে a + 36। তাহলে 90 - 36 বিয়োগ করে দিলাম a + 5a, তাহলে হয়ে গেল কত 6a। তাহলে 6a = হবে, এটা 90 - 36, 6 আর 4 10, আর তাহলে 1 4 আর 5 54 হয়ে গেল। তাহলে a = হলো 54/6। 6টা কাটাই করবো, 6 9 54, তাহলে a = হলো 9 ডিগ্রি। তাহলে লিখে দেবো অতএব এর মান সমান হচ্ছে 9 ডিগ্রি। এটাই হবে অ্যান্সার। এরপরে 10 কোশ্চেনটা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত কত। তাহলে প্রথমেই ধরে নেব, ধরি শঙ্কুর ভূমির ব্যাস আর, ধরি শঙ্কুর ভূমির ব্যাস সমান হচ্ছে আর একক, আর শঙ্কুর উচ্চতা ধরলাম এইচ একক। এবার বের করতে হবে কার মান, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান হলো πr/l, এত বর্গ একক। আর দেওয়া আছে কত ভূমির ক্ষেত্রফল, আর ভূমির ক্ষেত্রফল হবে কত πr², এত বর্গ একক। এবার শর্তে দেওয়া আছে কি, যে বক্রতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলের √10 গুণ।
তাহলে পাই পাই উভয় পক্ষে কেটে গেল, একটা আর কেটে গেল, তাহলে এল ইকুয়াল টু হলো √10 ইন্টু আর। এবার এলের মানটা বসিয়ে দেবো। এল মানে আমরা জানি √r² প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু √10 ইন্টু আর। রুটগুলোকে তোলার জন্য উভয় পক্ষে বর্গ করব, বর্গ করলে এটা রুটটা পালিয়ে যাবে, এটা 10 হয়ে যাবে 10r²। এবার তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু হবে 10r², এটা এদিকে নিয়ে গেলে মাইনাস, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু হবে 9r²। এবার বের করতে হবে উচ্চতা আর ভূমির ব্যাসের অনুপাত। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি এইচ স্কোয়ার ইকুয়াল টু 9কে লিখতে পারি 3r তার হোল স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার তুলে দেবো, তাহলে এইচ ইকুয়াল টু হবে 3r, তাহলে h/r ইকুয়াল টু হবে 3/1, তাহলে h/r সমান হলো 3:1। এবার বের করতে হবে ব্যাস, তাহলে উচ্চতা ও ব্যাসের অনুপাত, উচ্চতা ব্যাসের অনুপাত, উচ্চতা এখানে কত আছে 3, আর ব্যাসটাকে ব্যাসার্ধ ডবল করতে হবে, 2 গুণ করতে হবে, 3:2, এটাই হবে অ্যান্সার। এরপরে 11 কোশ্চেনটা আছে, দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা অনুপাত 1:2 এবং ভূমির পরিধি অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। এখানে ধরে নেব, ধরি চোঙ দুটির উচ্চতা, ধরলাম একটা h1 ও h2, আর চোঙ দুটির ব্যাসার্ধ ধরে নেব যে r1 ও r2। এবার শর্তে বলা আছে যে h1:h2 সমান কত 1:2, তাহলে h1 সমান ধরতে পারি 1x আর h2 সমান ধরতে পারি 2x। আর একটা শর্তে দেওয়া আছে কি, আর দেওয়া আছে তাদের পরিধির অনুপাত, তাহলে পরিধি অনুপাত হচ্ছে 2πr1:2πr2, এটা সমান দেওয়া আছে কত 3:4, 2π কেটে গেলাম, তার মানে r1:r2 বেরোলো 3:4, তার মানে r1 সমান ধরবো 3y আর r2 সমান ধরবো 4y, যেখানে yটা হচ্ছে সাধারণ অনুপাত। এবার বের করতে হবে তাদের আয়তনের অনুপাত, তাহলে আয়তনের অনুপাত সমান কত হবে, আয়তন হচ্ছে চোঙ πr²h, তাহলে প্রথমটার জন্য 1 1 আর এখানে দ্বিতীয়টার জন্য 2 2 হয়ে যাবে, পাই কেটে দিলাম, তাহলে r1 এর মান বসাবো, r1 এর মান হচ্ছে 3y তার হোল স্কোয়ার ইন্টু h1 এর মান হচ্ছে 1x ইস টু r2 মানে এখানে 4y তার হোল স্কোয়ার ইন্টু h2 হচ্ছে 2x, x কেটে গেল এখানে, তাহলে এখানে 9y² ইস টু যাবে 4 4 16y² বাদ গেল, তাহলে 9:16, এটাই হবে নির্ণয় আয়তনের অনুপাত। সরি, এখানে একটা 2 গুণ আছে, তাহলে এখানে 16 2 32 হবে, তাহলে 9:2 হবে 32, এটাই হবে অ্যান্সার। এরপরে 12 কোশ্চেনটা আছে, 11 12 14 x-2 x+4 x+9 x+32 x+38 47 রাশিগুলির ঊর্ধ্বক্রমে সাজানো এবং তাদের মধ্যমা 24 হলে x এর মান নির্ণয় করো। এখানে রাশিগুলিকে ঊর্ধ্বক্রমে সাজানোই আছে, তাহলে 11 12 14 x-2 x+4 x+9 32 38 আর 47, এদের মধ্যমা বলা আছে, এদের মধ্যমাটা বলা আছে 24। এখানে মধ্যমা কী হবে, এখানে পদ আছে কটা 1 2 3 4 5 6 7 8 9টা, এখানে n এর মান হচ্ছে n সমান 9, এটা হচ্ছে অযুগ্ম, তাহলে অযুগ্ম থাকলে তার মধ্যমা কোনটা হয়, n যদি অযুগ্ম হয় তাহলে তার মধ্যমা হয় n+1/2, এইটা হয় তাদের মধ্যমা, এততম পদ। তাহলে এখানে মধ্যমা কত হবে, তাহলে মধ্যমা হবে x n+1/2 তম পদটা, x n+1/2 লেখাও যা, বা এরম লেখা যেতে পারে যে n+1/2 তম পদ, দুটোর মধ্যে যেটা ইচ্ছা লেখা যায়। তাহলে এখানে n+1/2 মানে n এর মান কত 9, তাহলে 9 + 1/2 এততম পদ, তার মানে হবে 10/2 মানে হচ্ছে 5তম পদ, তার মানে হবে 5তম পদটাই হবে এদের মধ্যমা। এখানে 5তম পদকে আছে 1 2 3 4 5, তার মানে x+4টা হয়েছে এদের মধ্যমা, তাহলে 5তম পদ হলো x+4, তাহলে এটা হলো মধ্যমা। শর্তে বলা ছিল মধ্যমা 24, তাহলে এখানে লিখব শর্তে x+4 সমান আছে 24, অথবা x ইকুয়াল হবে 24 - 4, তাহলে x ইকুয়াল হলো 20, এটাই হবে অ্যান্সার। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে টেস্ট পেপারের অন্য একটা পেজ নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে, সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।